ওয়েলকাম গাইড টু এডুকেশন। মাই নেম ইজ সুমন সামন্ত। প্রত্যেককেই গাইড টু এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, আজকের আমাদের আলোচনার বিষয় বা যে বিষয়ের উপরে আমাদের এই লেকচার বা ভিডিও ভাবতে পারো, সেটি হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে যে এসএলএসটি প্রসেসের মাধ্যমে, অর্থাৎ এসএলএসটি প্রসেসের মাধ্যমে যে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ হয়, আমরা যদি এসএসসি বা এমএসসি সিলেবাস ফলো করি, বিশেষত এডুকেশন সাবজেক্টের কথাই আমি এখানে বলছি। তোমরা দেখতেই পাচ্ছ পিপিটির প্রথম পেজেতে যে এসএলএসটি, এসএসসি, এমএসসি, নেট, সেট, এডুকেশন। বিশেষত আজকের এই ভিডিও যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে যে আপকামিং যে এসএসসি বা এমএসসি, বিশেষ করে এমএসসি হতে চলেছে আর কয়েকদিনের মধ্যে, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন যে পরীক্ষা হতে চলেছে, পুরো যদি আমরা সিলেবাস ফলো করি আমরা দেখতে পাবো এখানে 10টি ইউনিট আছে। আমি প্রায় 50টি ভিডিও আছে আমার, বিভিন্ন ইউনিটের উপরে 5টি 6টি করে ভিডিও আছে। আজকের যে ভিডিও সেটি সম্পূর্ণ একটু আলাদা, যেটি যে অল ইউনিট থেকে প্রশ্ন করা হয়েছে। যেখানে আমরা যদি বিগত 2016 সালের প্রশ্ন দেখি, আমরা দেখব যে সেখানে 55টি এমসিকিউ এর মাধ্যমে মানে এসএলএসটি পরীক্ষা হয়েছিল। তাই আমি আজকের জন্য এই ভিডিওতে রেখেছি চেক ইওর প্রিপারেশন, অর্থাৎ প্রত্যেকেই তোমরা বিভিন্নভাবে প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের প্রিপারেশনটা চেক করা যাবে বা চেক করে নিতে পারবে। আমি চেক করব না, তোমরা নিজেরাই চেক করে নিতে পারবে যে তোমাদের কতটা প্রিপারেশন হয়েছে। তো আমি কথা দিচ্ছি যে এখানে প্রশ্ন রেখেছি 55টি, অর্থাৎ কোশ্চেনের যে ধাঁচ বা প্যাটার্ন হয়ে থাকে, কিন্তু আমি কথা দিচ্ছি এও যে আমি প্রায় 100 থেকে 150 প্রশ্ন এখানে আমি আলোচনা করব। একবারে কথা বাড়াবো না, তাহলে আমরা একেবারে চলে যাব পিপিটির মাধ্যমে। আমরা 55টি প্রশ্ন এবং রিলেটেড প্রশ্ন আলোচনা করে নেব। আমি আবারও বলছি এখানে 10টি ইউনিট থেকেই প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, আলোচনা করা যাক। ফার্স্ট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে সহগতির সহগাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির জনক কে? প্রশ্ন কি বলছে যে সহগতির সহগাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির জনক কে? অপশন এ আছে কার্ল পিয়ারসন, বি আছে স্পিয়ারম্যান, সি আছে গিলফোর্ড, ডি আছে আব্রাহাম ডি ময়ভর। তাহলে কি বলছে যে সহগতির সহগাঙ্ক আমরা কি দেখতে পাই যে রাশিবিজ্ঞানের ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাই যেখানে সহগতির সহগাঙ্ক নির্ণয় করতে হয়। তো সহগতির সহগাঙ্ক নির্ণয় পদ্ধতি মেনলি দুটো, একটা হচ্ছে প্রোডাক্ট মুভমেন্ট, একটা হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স। তো এখানে যেটা বলছি যে প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির জনক কি, তো সেটা যদি আমরা দেখি সেটা হবে অপশন এ কার্ল পিয়ারসন হবে প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির জনক। কে বললাম? কার্ল পিয়ারসন। তাহলে অপশন এ হচ্ছে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার, অপশন এ। আচ্ছা, এখানে আরো রিলেটেড প্রশ্ন একটু আলোচনা করে দিয়ে সহগতির সহগাঙ্ক কি দ্বারা প্রয়োগ করা হয়? ইংরেজির ছোট হাতের আর দ্বারা। আরো তার সঙ্গে আলোচনা করে দিচ্ছি, যেমন স্পিয়ারম্যান। স্পিয়ারম্যান কোন পদ্ধতি? না, প্রোডাক্ট মুভমেন্টের যে আরেকটা দিক আছে, মানে উল্টো দিক মানে বলবো, যেটাকে বলা হয় র্যাঙ্ক ডিফারেন্স, সেই পদ্ধতির জনক হচ্ছে স্পিয়ারম্যান। গিলফোর্ড থেকে কি খুঁজে পেতে পারি? গিলফোর্ড থেকে খুঁজে পেতে পারি আমরা যে ওনার যে ত্রিমাত্রিক বুদ্ধির যে অভিক্ষা সেটা আমরা দেখেছি। আর ডি ময়ভরের একটা যদি আমরা দিক দেখি যে নর্মাল প্রবাবিলিটি কার্ভ, স্বাভাবিক বন্টনের লেখচিত্রের যে গাণিতিক রূপ সেইটি উনি প্রথম তুলে ধরেন। দেখো কতগুলো প্রশ্ন আমি এখানে আলোচনা করে দিলাম। আচ্ছা, আমরা দুইয়ের প্রশ্ন দেখব। দুইয়ের প্রশ্নে বলা হচ্ছে রাশিবিজ্ঞান অনুযায়ী Q3 এর মান কত? কি বলছে? রাশিবিজ্ঞান অনুযায়ী Q3 25, অপশন এ আছে, বি আছে 50, সি আছে 75 আর ডি আছে 100। তো দেখো, আমরা যদি রাশিবিজ্ঞান নিয়ে চর্চা করি তাহলে আমরা দেখতে পাবো কিউ নির্ণয় বলে একটা থাকে, যেটাকে আমরা বলা হয় কোয়ার্টাইল ডিভিয়েশন। তো কোয়ার্টাইল ডিভিয়েশনে আমরা এই বিষয়গুলো দেখতে পাই যে Q1 2 3 এই বিষয়গুলো দেখতে পাই। তো Q1 মানে সবসময় জানবে Q1 হিসাবে আমরা যেটা দেখি সেটা 25, Q2 মানে 50, যেটা মিডিয়ানের মান বলা হয় 50, আর Q3 মানে 75%। তাহলে এক্ষেত্রে অপশন হচ্ছে আমাদের সি। তো দেখো, আমি আবারও বলছি আজকের এই ভিডিও সম্পূর্ণ রূপে 55টি প্রশ্ন রাখা হয়েছে সমস্ত ইউনিট থেকে। তোমরা তোমাদের প্রিপারেশন চেক করতে পারবে। তার পাশাপাশি 55টা প্রশ্ন থাকলেও আরও বেশি প্রশ্ন, প্রায় 100 থেকে 150 প্রশ্ন যদি একটু খেয়াল করতে পারো। আমি সব ভিডিওতেই আমি কি করেছি না তোমাদের রিলেটেড প্রশ্ন আলোচনা করছি, একটু টাইমটা বেড়ে যায়, অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না। তো দেখো, 3-এর প্রশ্ন আমরা দেখে নেব। 3-এর প্রশ্নে বলা হচ্ছে স্বাভাবিক বন্টনের লেখচিত্রের ক্ষেত্রে স্কিউনেস এর স্বাভাবিক মান কত?
অপশন এ আছে 0, অপশন বি আছে 0.263, সি এ আছে 0.0833 আর ডি আছে 0.088। তো দেখো 3-এর যে প্রশ্ন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক বন্টনের যে লেখচিত্র, এটা দুটো প্রক্রিয়া বা দুটো প্রসেস হয় দেখতে পাই আমরা, এটা স্কিউনেস আর কার্টোসিস। তো যদি আমরা দেখি যে স্বাভাবিক বন্টনের লেখচিত্রে কিউনেসের যদি স্বাভাবিক মান দেখায় তাহলে অপশন এ 0, কিন্তু যদি কার্টোসিসের স্বাভাবিক মান দেখায় তাহলে কিন্তু হতো বি 0.263। তাহলে কি বলছি, কার্টোসিসের মান যদি হতো স্বাভাবিক মান চাওয়া হতো তাহলে 0.263, তাহলে বি হতো, কিন্তু স্কিউনেসের মান বলেছে তাই এটা 0। আচ্ছা, সি এর একটা রিলেটেড প্রশ্ন আমি আলোচনা করে দিই। সি এ হচ্ছে কি আমরা পাবো না, এসডির যে শেফার্ড সমীকরণ আছে সেই শেফার্ড সমীকরণের মানটা কত, 0.0833। তাহলে এখানে এই প্রশ্নগুলো আমি তোমাদের আলোচনা করে দিলাম। এইভাবে আমি প্রশ্নগুলোকে আমার নিজের থেকে সেট আপ করা, তাই আমি এইভাবেই সেট আপ করেছি যে যেহেতু একটা প্রশ্ন থেকে আমরা অনেকগুলো প্রশ্ন লিঙ্কেজ আলোচনা করতে পারি বা আমরা হচ্ছে সেইটা সম্পর্কে অবগত হতে পারি। 4-এর প্রশ্ন দেখে নেব। 4-এর প্রশ্ন বলছে দেখো x সমান 70, m সমান 50 এবং সিগমা, যেটাকে আমরা এসডি বলে থাকি 10, তাহলে জেড স্কোরের মান কত হবে। তাহলে এখানে যখন আমাকে এইভাবে সবগুলোই তুলে দিয়েছে, আমাকে জানতে হবে জেড স্কোরের সূত্র জানতে হবে। তাহলে জেড স্কোরের সূত্র কি, জেড সমান এক্স মাইনাস এম ডিভাইডেড বাই সিগমা। তাহলে তো সোজা আমরা পেয়ে গেলাম। তাহলে এক্স মাইনাস এম মানে কি, 70 থেকে 50 বিয়োগ করব, তাহলে কত হবে 20। 20কে যদি আমরা 10 দিয়ে ভাগ করে দিই, কারণ সিগমাটা নিচে থাকছে, তাহলে কত বেরোবে 2। তাহলে এখানে 2, 12, 12.5, এত কিছু ভাববো না, অ্যান্সার কি দাঁড়াচ্ছে, 2 দাঁড়াচ্ছে। নেক্সট আমরা চলে যাব 5-এর প্রশ্নে। 5-এর প্রশ্নে বলছে পরম শূন্য কোন স্কেলে বিদ্যমান থাকে। পরম শূন্য, অ্যাবসলুট জিরো একটা কথা হয় যেটাকে বলছি পরম শূন্য, সেটা হচ্ছে এই যে নামসূচক, ক্রমসূচক, ব্যাপ্তিসূচক, আনুপাতিক, এই যে 4 ধরনের স্কেল, এই স্কেলের মধ্যে বলছে পরম শূন্য মান কোন স্কেলে বিদ্যমান থাকে, সেটা কি না, সেটা হচ্ছে অপশন ডি, আনুপাতিক স্কেলে পরম শূন্য বা অ্যাবসলুট জিরোটা প্রয়োগ হয়। 6-এর প্রশ্ন আমরা দেখে নেব। 6-এর প্রশ্ন বলছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় উপনয়ন অনুষ্ঠানের পর শিক্ষার্থীদের বলা হতো কি। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় যে উপনয়ন অনুষ্ঠান হতো, আমরা জানি যে ব্রাহ্মণ্য শিক্ষায় উপনয়ন অনুষ্ঠান হতো, যে বর্ণ বা জাতি ভেদে উপনয়ন আবার থাকতো, যে ব্রাহ্মণদের জন্য 8 বছর, ক্ষত্রিয়দের জন্য 11 আর বৈশ্যদের জন্য 12, শূদ্রদের কোনো অধিকার ছিল না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রদের কোনো অধিকার ছিল না। ব্রাহ্মণদের জন্য ছিল 8 বছরের উপনয়ন, ব্রাহ্মণ ক্ষত্রিয়দের জন্য 11 আর বৈশ্যদের জন্য 12, শূদ্রদের কোনো অধিকার ছিল না ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায়। সেই রকম ভাবে যে উপনয়ন অনুষ্ঠানের পরে শিক্ষার্থীদেরকে কি বলা হতো, ব্রহ্মচর্য, বিনয়, দ্বিজ বা হচ্ছে প্রবজ্জিত, সেটা কি বলা হতো না, দ্বিজ। 6-এর অ্যান্সার হবে দ্বিজ নামে পরিচিত হতো। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। 7-এর প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় প্রবজ্জা অনুষ্ঠানের পর শিক্ষার্থীদের কি বলা হতো। অপশন এ বৌদ্ধ, এখানে আবার কি বলছে দেখো, সেখানে ছিল মানে উপনয়ন অনুষ্ঠানের পরে ব্রাহ্মণ শিক্ষায় কি বলা হতো, এখানে বলছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় প্রবজ্জা অনুষ্ঠানের পর শিক্ষার্থীদের কি বলা হতো, ভিক্ষু, দিগম্বর, দ্বিজ, সামনের। তো এখানে একটু বলি যে এখানে অ্যান্সার হচ্ছে সামনের, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা ভিক্ষু, এটা একটা বিতর্কিত বিষয় আমাদের এডুকেশনের, আমার বিষয়ে একটা বিষয় বলি যে কনফিউজ বা বিভিন্ন বইতে বিভিন্ন অ্যান্সার দেয়া আছে, এটা নিয়ে কনফিউজ হয়ে যায়। তো আবারও বলছি কোনো কোনো ক্ষেত্রে ভিক্ষু কথাটা থাকে, কিন্তু এখানে আমি যে অ্যান্সার দিচ্ছি সেটা হচ্ছে সামনের বা প্রবজ্জিত বলেও কথাও আমরা বলে থাকি। নেক্সট হচ্ছে 8-এর প্রশ্ন, ব্যক্তি যখন ক্ষণস্থায়ী রূপে পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করে তখন তাকে বলা হয় বা তখন তাকে কি বলা হয়। কি বলছে দেখো, ব্যক্তি যখন ক্ষণস্থায়ী রূপে পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করে তখন তার সেই অবস্থাটাকে কি বলবে, অভিযোজন, সাম্যাবস্থা, প্রতিরক্ষণ কৌশল না সামাজিকীকরণ। দেখো অভিযোজন মানে কি, একটা নির্দিষ্ট পার্টিকুলার পরিবেশে টিকে থাকা, যেমন কি না মরুভূমিতে ক্যাকটাস জাতীয় গাছে তার মোমের যে পলব থাকে সে শরীরে, তার দ্বারা সে টিকে থাকছে পার্টিকুলার পরিবেশ, সেটা অভিযোজন। সঙ্গতি বিধান আমরা কি বুঝি, সঙ্গতি বিধান বলতে এটা বোঝায় যে যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া। আচ্ছা যাই হোক, এত ডিটেলস আমি যাবো না, এটা অনেক টাইম এমনিতেই বেড়ে যায়, আমার এটা ধর্ম স্বভাব হয়ে গেছে, দুঃখিত। অনেকেই পছন্দ করে, আবারও বলছি অনেকে আবার পছন্দ করে না, এত বকার দরকার কি আছে, যে প্রশ্ন আছে তারই উত্তর দিয়ে বেরিয়ে যান আপনি। আচ্ছা দেখো
8এর প্রশ্ন, তাহলে আমরা যেটা বলছি ক্ষণস্থায়ী রূপে ব্যক্তি যখন পরিবেশের সংগতি বিধান করে বা মানিয়ে নেয় সেটা হচ্ছে প্রতিরক্ষণ কৌশল। সংগতি বিধানের দুটো কৌশল, প্রত্যক্ষ পরোক্ষ। পরোক্ষ কৌশলকেই বলা হয় প্রতিরক্ষণ কৌশল। আচ্ছা, 9এর প্রশ্ন আমরা দেখে নেব। 9এ বলছে মিশনারিদের উদ্যোগে প্রতিষ্ঠিত শ্রীরামপুর কলেজ কত সাল থেকে স্নাতক উপাধি দেওয়া শুরু করে? খেয়াল করো, শ্রীরামপুর মিশনারিদের উদ্যোগে প্রতিষ্ঠিত শ্রীরামপুর কলেজ কত সাল থেকে স্নাতক উপাধি দেওয়া শুরু করে? 1800, 1810, 1818, 1827। তাহলে এখানে আমি অনেকগুলো প্রশ্ন আলোচনা করবো, খেয়াল করবে। 1800 সালে শ্রীরামপুর মিশন বা শ্রীরামপুর ছাপাখানা স্থাপন হয়, ছাপাখানা। 1818 সালে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় এবং 1827 সালে, এই 9-এর অ্যান্সার হবে ডি, 1827 সালে রাজকীয় সনদ লাভের পর ওই কলেজ ডিগ্রি দেওয়া শুরু করে। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে ডি। 10-এর প্রশ্ন আমরা দেখে নেব। 10-এ বলছে শিক্ষার ক্ষেত্রে এ কোর্স এবং বি কোর্স কোন কমিশনের সুপারিশ? শিক্ষার ক্ষেত্রে এ কোর্স এবং বি কোর্স কোন কমিশনের সুপারিশ? উডের ডেসপ্যাচ, হান্টার কমিশন, স্যাডলার কমিশন না মুদালের কমিশন? তো এ কোর্স মানে একটা বলা হচ্ছে এ কোর্স কি না, কোনো তত্ত্বগত দিকে যে মানে শিক্ষা লাভ সেটা ছিল এ কোর্স, আর ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল যে শিক্ষা কোর্স ছিল সেটা ছিল বি কোর্স। তো এটি হচ্ছে অপশন বি, হান্টার কমিশন। হান্টার কমিশন হচ্ছে ভারতের প্রথম শিক্ষা কমিশন। ডব্লিউ হান্টারের নেতৃত্বে কত সাল না 1882 সাল। নেক্সট আমরা চলে যাব 11-এর প্রশ্ন। 12 বছরের স্কুল শিক্ষার ধারণা কোন কমিশনের রিপোর্টে নিহিত ছিল? দেখো কি বলছে, 12 বছরের স্কুল শিক্ষার ধারণা হান্টার, স্যাডলার, মুদালের কমিশন, ডবল হয়ে গেছে, রিপিট হয়ে গেছে, দুঃখিত। ডি হচ্ছে কোঠারি কমিশন। 12 বছরের, তো এটা মনে রাখবে, এটা হচ্ছে অপশন বি, স্যাডলার। মুদালের কমিশন মাধ্যমিক শিক্ষা বা স্কুলের এগুলো সব আমরা 12 বছর দেখতে পাই, কিন্তু মেন মানে এটা প্রথম রিপোর্টে যেভাবে উল্লেখ করা আছে সেটা হচ্ছে স্যাডলার কমিশন। 12-এর প্রশ্ন আমরা দেখে নেব। 12 বলছে যুদ্ধোত্তর ভারতে শিক্ষা উন্নয়ন। যুদ্ধোত্তর ভারতে মানে যুদ্ধের সময়, সেই মুহূর্তে ভারতে শিক্ষা উন্নয়ন, এই শিরোনামে কোন রিপোর্ট প্রকাশিত হয়? উডের ডেসপ্যাচ, হার্ড কমিটি, সার্জেন্ট রিপোর্ট না মেকলে মিনিট? তো এটা মনে রাখবে, এটা শেষ মুহূর্তে কত না 1944 সার্জেন্ট রিপোর্ট যে পেশ হয়েছিল, সেই সময় কি হয়েছিল, ভারতের স্বাধীনতা লাভের জন্য সবসময় যেন একটা যুদ্ধমূলক মনোভাব বা স্বাধীনতা লাভের জন্য অধিকার মানে কেড়ে নেওয়া, নিজেদের অধিকার কেড়ে নেওয়ার জন্য যুদ্ধের যে বিষয়টা বলা হচ্ছে সেটাই হচ্ছে যুদ্ধোত্তর ভারতে শিক্ষা উন্নয়ন। সেই শিরোনামটা ছিল সার্জেন্ট রিপোর্ট। আচ্ছা, আমরা নেক্সট চলে যাবো। এক এক করে অনেকটাই ধৈর্য ধরতে হবে, আজকের ভিডিও একটু লং হয়ে যাবে, কিন্তু অনেক কিছু ইনফরমেশন পাবে। আর তাদের জন্য বলে দিই, আমার এই চ্যানেলটি সম্পূর্ণরূপে এডুকেশনাল সাবজেক্ট। আমি এডুকেশনাল বিভিন্ন ইউনিট থেকে এমনি নর্মালি টপিক অনুযায়ী ভিডিও বানিয়ে থাকি। বর্তমান এই মুহূর্তে আমি এসএলএসটির কথা মাথায় রেখে প্রায় 50টিরও বেশি ভিডিও বিভিন্ন ইউনিট থেকে করা হয়েছে। তোমরা চাইলে আমার এই চ্যানেল থেকে দেখে নিতে পারো। তার জন্য চ্যানেলটিকে যদি নতুন হয় অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে হবে, আর অবশ্যই ভালো লাগলে নিশ্চয়ই শেষে একটা লাইক আর একটু কমেন্ট। তোমাদের এই একটু ফিডব্যাক, ভালো লাগাটা আমাকে একটু মোটিভেশন দেয়, জাস্ট চেয়ে নিলাম এটা। 11-র প্রশ্ন, 12-র প্রশ্ন হলো, আমরা 13-র প্রশ্ন দেখে নেব। 13-র প্রশ্ন বলছে ভাববাদ দর্শন অনুযায়ী চরম লক্ষ্য হবে। চরম লক্ষ্য মানে শিক্ষার, ভাববাদ অনুযায়ী চরম লক্ষ্য হবে, ভাববাদ দর্শন অনুযায়ী, আইডিয়ালিজম অনুযায়ী আত্ম উপলব্ধি, নিজেকে জানো, পরম সত্তাকে উপলব্ধি। তো এই যদি খেয়াল করি, ভাববাদ মানে কি, আধ্যাত্মিকতায় বিশ্বাসী, এই জগতের বাইরে একটা অদৃশ্য জগৎ আছে সেটাই সত্য, এটা বলা হয়। তার মানে এখানে যে অপশনগুলি আছে সবগুলি ঠিক। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, আমি 14-র প্রশ্নে চলে যাব। 14-র প্রশ্ন বলছে আন্তর্জাতিক শিক্ষা কমিশনের সদস্য কতজন ছিল? এখানে একটা বলে দিই যে আন্তর্জাতিক যে শিক্ষা কমিশন, এই কমিশনের সদস্য সংখ্যা কতজন ছিল? 9, 10, 18। তো মনে রাখবে, আন্তর্জাতিক শিক্ষা কমিশন বলতে আমি যেটা বলছি 4 পিলার অফ এডুকেশন, যেটাকে আমরা বলে থাকি, ডেলর কমিশন, 1996 সাল। শিরোনাম কি ছিল? লার্নিং দ্য ট্রেজার উইথিন। জ্যাক্স ডেলর কমিশনের শিরোনাম কি ছিল? লার্নিং দ্য ট্রেজার উইথিন, শিখন অন্তর্নিহিত সম্পদ। এই কমিশন জ্যাক্স ডেলরের নেতৃত্বে অর্থাৎ 14 জন মানে সদস্য নিয়ে কমিশন গড়ে ওঠে। 9 জন সদস্য বা 10 জন সদস্য যেমন একটা কমিশন আমরা দেখতে পাই, সেটা কোন কমিশন আছে আমাদের? না, রাধাকৃষ্ণন কমিশন। আমরা নেক্সট এতে চলে যাব 15-র প্রশ্ন।
ফিলোসফি অ্যান্ড এডুকেশন আর টু সাইড অফ এ কয়েন। ফিলোসফি অ্যান্ড এডুকেশন বলছে দর্শন ও শিক্ষা হলো একটি মুদ্রার উভয় দিক। এটি নিম্নলিখিত কোন শিক্ষাবিদ বলেছেন? অ্যাডামস, রস, ডিউ না রুসো? তো মনে রাখবে এই দর্শন ও শিক্ষা হলো একটি মুদ্রা উভয় দিক, যেটি হচ্ছে ফিলোসফি অ্যান্ড এডুকেশন আর টু সাইড অফ এ কয়েন, এটি হচ্ছে রস বলেছেন, শিক্ষাবিদ রস। নেক্সট আমরা 16 প্রশ্ন দেখে নেব। 16 প্রশ্ন বলছে প্রকল্প পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, কর্মকেন্দ্রিক পদ্ধতি কোন দার্শনিক মতাদর্শের শিক্ষাদান পদ্ধতি? ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, মার্ক্সবাদ? তো মনে রাখবে এই প্রকল্প পদ্ধতি এবং সমস্যা সমাধান পদ্ধতি, কর্মকেন্দ্রিক, এগুলি সবই হচ্ছে আমাদের প্রয়োগবাদের দৃষ্টিভঙ্গি। নেক্সট আমরা চলে যাব নেক্সট স্লাইডে। 17 প্রশ্ন আমরা দেখে নেব। 17 প্রশ্ন বলা হচ্ছে, 17 প্রশ্ন কি বলছে না 17, এক মিনিট, হ্যাঁ দেখো 17 প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন দার্শনিক মতাদর্শে সমাজকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে? মানে নিচের যে দার্শনিক মতবাদগুলি রয়েছে, ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদে না মার্ক্সবাদে? তো সমাজকে অধিক যেটা গুরুত্ব দিয়েছে সে মার্ক্সবাদে, মার্ক্সবাদে সমাজকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। নেক্সট 18 প্রশ্ন আমরা দেখে নেব। 18 প্রশ্ন কি বলছে? একজন শিক্ষার্থীকে বলা হলো তোমার ক্লাসে উপস্থিতির হার কম থাকলে তুমি পরীক্ষায় বসতে পারবে না। আর নয়, দুঃখিত ভীষণভাবে, টাইপিং মিস্টেক তাড়াহুড়ো করে করতে গিয়ে। তো আবারও আমি পড়ে দিচ্ছি, সঠিক করে দিচ্ছি প্রশ্নটি। একজন শিক্ষার্থীকে বলা হলো তোমার ক্লাসে উপস্থিতির হার কম থাকলে তুমি পরীক্ষায় বসতে পারবে না। তা শুনে শিক্ষার্থী পরীক্ষায় বসার জন্য ক্লাসে উপস্থিত থাকলো। এটি কোন ধরনের শৃঙ্খলার মধ্যে পড়ে? আন্তর্জাত শৃঙ্খলা, বহির্জাত শৃঙ্খলা, আত্মশৃঙ্খলা না স্বতঃস্ফূর্ত? দেখো যদি অন্তর্জাত হতো তাহলে তাকে চাপ দিয়ে আনতে হতো না যে শুধুমাত্র পরীক্ষায় বসার জন্য ক্লাসে উপস্থিতি। আত্মশৃঙ্খলা হলে সে নিজের থেকে শৃঙ্খলিত হতো, স্বতঃস্ফূর্ত হলেও সে নিজের থেকে শৃঙ্খলিত হতো। তাহলে এখানে যেটা হচ্ছে বহির্জাত শৃঙ্খলা, তাকে প্রেসার দেওয়া হলো যে তুমি যদি না ক্লাসে উপস্থিত থাকো তাহলে তোমাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তো এটি হচ্ছে অপশন বি। নেক্সট আমরা 19 প্রশ্ন দেখে নেব। 19 প্রশ্ন বলছে জীবন বিকাশের স্তর অনুযায়ী, জীবন বিকাশের স্তর অনুযায়ী কি বলছে না মানব জীবনের কোন স্তরে মস্তিষ্কের বিকাশ 90% পূর্ণ হয়ে যায়? তো কি বলছে এটি বাল্যকাল, এই শৈশবকাল, প্রথম বাল্যকাল, উত্তর বাল্যকাল না বয়ঃসন্ধিকাল? তো মনে রাখবে এটি হচ্ছে প্রথম বাল্যকাল। বলা হচ্ছে জীবন বিকাশের স্তর অনুযায়ী শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল, প্রাপ্তবয়স্ককাল, এই যে ভাগ করা হয়েছে, তো এই ভাগ অনুযায়ী বলছে যে মস্তিষ্কের যে বিকাশ এটা 90% পূর্ণ হয়ে যায়, সেটা হচ্ছে অপশন বি প্রথম বাল্যকাল। অপশন বি প্রথম বাল্যকাল। নেক্সট আমরা 20 প্রশ্নে চলে যাব। 20 প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি কৈশোরকালের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে? বিমূর্ত চিন্তন ক্ষমতা, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, সি হচ্ছে বোধ শক্তির বিকাশ, ডি হচ্ছে উপরের সবগুলি। নিম্নলিখিত কৈশোরকাল, যেটাকে আমরা বয়ঃসন্ধিকাল বলি, যেটিকে আমরা ঝড়ঝঞ্ঝার কাল বলি, তাহলে এই যে বিষয়, এই সময় যে বিষয়গুলি দেখা যাচ্ছে অপশন এটাও সঠিক। বিমূর্ত চিন্তন ক্ষমতার বিকাশ ঘটে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হয়, সি হচ্ছে বোধ শক্তির বিকাশ, এটাও ঘটে। তাহলে উপরে সবগুলি, ডি হচ্ছে সব মানে সঠিক অ্যান্সার, উপরে সবগুলি সঠিক। নেক্সট আমরা স্লাইডে চলে যাব, দেখে নেব 21 স্লাইড দেখে নেব। তরল বুদ্ধি ও কেলাসিত বুদ্ধির কথা বলেছেন কোন মনোবিদ? বুদ্ধির যে বিভিন্ন তত্ত্ব রয়েছে তার মধ্যে একটি এখানে উল্লেখ করা হয়েছে যে তরল বুদ্ধি, কেলাসিত বুদ্ধি বলে একটি কথা আছে, সেটি কে বলেছে? হেব, ক্যাটেল, এটা ক্যাটেল স্পেলিং মিস্টেক হয়েছে, ক্যাটেল, টারম্যান না বিনেট? তো মনে রাখবে তরল বুদ্ধি, কেলাসিত বুদ্ধি, যেটা হচ্ছে ক্যাটেল, ক্যাটেল তরল বুদ্ধি ও কেলাসিত বুদ্ধি, এটা মনে রাখবে। 22 প্রশ্ন আমরা দেখে নেব। 22 বলছে বিপরীতার্থ, সম্পূর্ণকরণ, পার্থক্যকরণ, বাতিলকরণ, এই বিষয়গুলির সহসম্পর্ক কার বুদ্ধির তত্ত্বে উল্লেখ করা হয়েছে? আবারও বলছি, এই যে চারটি বিষয়, বিপরীতার্থ, সম্পূর্ণকরণ, পার্থক্যকরণ এবং বাতিলকরণ, এই বিষয়গুলির সহসম্পর্ক, এই চারটি যে বিষয় তার সহসম্পর্ক কার বুদ্ধিতে উল্লেখ করা হয়েছে? স্টার্ন, স্পিয়ারম্যান, থর্নডাইক না থমসন? তো এটা মনে রাখবে, এটা হচ্ছে স্পিয়ারম্যানের তত্ত্বে। মনে আছে ট্রেডার সমীকরণ, টার্নের হচ্ছে একক, স্পিয়ারম্যানের আমরা যে তত্ত্ব আমরা দেখতে পাই যে দ্বি উপাদান তত্ত্ব, সেই দ্বি উপাদান তত্ত্বে এই চারটি বিষয়টি বলা হয়েছে। আচ্ছা নেক্সট আমরা চলে যাব 23 প্রশ্ন। 23 হচ্ছে থর্নডাইকের শিখন তত্ত্বটি কোন ধারণার উপর প্রতিষ্ঠিত? আচরণবাদ, প্রয়োগবাদ, অনুষঙ্গবাদ না সমগ্রতাবাদ? তো আচরণবাদ নয়,
কারণ আচরণবাদ হচ্ছে যে শিখন তত্ত্ব সেটা হচ্ছে প্রাচীন অনুবর্তন সক্রিয় অনুবর্তন। প্রয়োগবাদ নয়, অনুসঙ্গবাদ, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। সমগ্রতাবাদ যেটা বলা হয় সেটা হচ্ছে গেস্টালবাদ, শিম্পাঞ্জি নিয়ে পরীক্ষা, ইনসাইটফুল লার্নিং। অনুসঙ্গবাদ যেটা বা যেটা সংযোজনবাদ বলে বলা হয়ে থাকে সেটা হচ্ছে থর্নডাইকের শিখন তত্ত্ব। 24-এর প্রশ্ন আমরা দেখে নেব। 24-এ বলছে প্যাভলভের পরীক্ষায় কৃত্রিম উদ্দীপক ও স্বাভাবিক উদ্দীপকের উপস্থিতির মধ্যে কত সময় ব্যবধানের কথা বলা হয়েছে। দেখো একটা বিষয় তোমাদেরকে আমি বলি, যাদের অনেকেই আছো আমার যে গ্রুপটি রয়েছে হোয়াটসঅ্যাপে গাইড টু এডুকেশন, ওখানে আমি দেখতে পাচ্ছি যে তোমরা বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করছো, আলোচনা করছো, খুব ভালো বিষয়। আমি দুঃখিত, তোমাদেরকে অনেক কিছু কথা দিয়েছিলাম কিন্তু আমি তা রাখতে পারিনি, বা আমি প্র্যাকটিস সেট দিচ্ছিলাম, আমি এই মুহূর্তে দিতে পারিনি। তোমরা যেভাবে চালাক করছো ওটা করো। অনেকেই ওখানে যুক্ত হয়েছে, অনেকে আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে, আমার দ্বারা যতটুকু সম্ভব আমি তাদেরকে সাহায্য করি। আর বিষয় হচ্ছে যে তোমরা যারা খুব ভালো প্রিপারেশনে আছো আমি বুঝতে পারি অনেকেই, আর তার পাশাপাশি তোমরা অনেক এই যে ভিডিও এর দ্বারা তোমাদের প্রিপারেশনটা অনেকটা চেক করতে পারবে, এটুকু আমি আশা রাখছি। 24-এর প্রশ্ন হচ্ছে প্যাভলভের পরীক্ষায় কৃত্রিম উদ্দীপক ও স্বাভাবিক উদ্দীপকের মধ্যে যে কৃত্রিম উদ্দীপক ও স্বাভাবিক উদ্দীপক তার মধ্যে কত সময়ের ব্যবধান, মানে যেমন ধরো ঘন্টার ধ্বনি বাজলো, কৃত্রিম উদ্দীপক। স্বাভাবিক উদ্দীপক কি? খাবারটা পৌঁছে দেওয়া, খাবারটা তো স্বাভাবিক উদ্দীপক। কৃত্রিম উদ্দীপক কোনটা? ঘন্টার ধ্বনি। এই যে সময়ের ব্যবধান, ঘন্টা বাজার পরে খাদ্য পৌঁছানো, সেটা কত সময়ের মধ্যে দেওয়া হতো? 1 সেকেন্ড, 0.5 সেকেন্ড, 1 মিনিট না 5 মিনিট? সেটা হচ্ছে অপশন বি, 0.5 সেকেন্ড। অনেক কিছু নতুন প্রশ্ন তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। 25-এর প্রশ্ন আমরা দেখে নেব। বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, আবার সমাজবিজ্ঞানী ভিকো তার দ্য নিউ সায়েন্স নামক গ্রন্থে সমাজ বিবর্তনের ধারায় যে 3টি যুগের কথা বলেছেন তার মধ্যে নিচের কোনটি তার বিবর্তনের ধারার মধ্যে পড়ে না? প্রশ্নটা অনেক বড়, আবারও বলছি। সমাজবিজ্ঞানী কে ব্যক্তি? ভিকো। তার একটি বই দ্য নিউ সায়েন্স, এই গ্রন্থে তিনি সমাজের যে বিবর্তন তাকে 3টি যুগে ভাগ করেছেন, তার মধ্যে নিচের কোনটি পড়ছে না? এটি হচ্ছে প্রশ্ন। সেটি কোনটি পড়ছে না? দেবতার যুগ, বি হচ্ছে দানবের যুগ, সি হচ্ছে বীর যোদ্ধাদের যুগ, ডি হচ্ছে মানুষের যুগ। যেটি পড়ছে না সেটি হচ্ছে দানবের যুগ বলে তিনি বলেননি, বাকি 3টির কথা বলেছেন। কি কি? দেবতা, বীর এবং মানুষের যুগ। 26-এর প্রশ্ন আমরা দেখে নেব। দ্য ওল্ড অর্ডার চেঞ্জ yielding place to new and God fulfill himself in many way, এই যে কথাটি বলা হয়েছে যে দ্য ওল্ড অর্ডার চেঞ্জ yielding place to new and God fulfill himself in many way, সমাজ পরিবর্তন সম্পর্কে এই যে একটা বিখ্যাত উক্তি, এই উক্তিটি কার? মরিস জিসবার্গ, ম্যাকাইভার, টেনিসন না সরোকিনি? তো এটি হচ্ছে অপশন সি, টেনিসন। নেক্সট আমরা স্লাইডে চলে যাব। প্রায় আমরা হাফ প্রশ্ন আলোচনা করেছি, অনেকের বোরিং লাগবে ভিডিও একটু যখন আমরা দেখবো ইউটিউবে সার্চের পরে যে অনেকটা লং ভিডিও দেখলে অনেকে আসতে চায় না। আমাদের কাছে সকলের কাছে টাইমের ভীষণ অভাব, আমরা কম সময়ে বেশি কিছু পেতে চাই। তবে এটুকু বলছি যে ভিডিও বড় হলেও আমি অনেক কিছু তোমরা ইনফরমেশন পাবে যারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে। আচ্ছা, 27-এর প্রশ্ন দেখে নেব। 27-এর প্রশ্ন হচ্ছে প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর যে শ্রেণী বিভাগ নিম্নলিখিত কোন সমাজবিজ্ঞানী করেছেন? সামনার, বি হচ্ছে কুলি, সি হচ্ছে টয়নিজ, ডি হচ্ছে সিমলে বা সিমেল বলতে পারি। তো প্রাথমিক যে গোষ্ঠী আমরা দেখবে সিলেবাসে প্রথমেই উল্লেখ করা আছে যে সোশ্যাল গ্রুপ, প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ, আমরা দুটো গোষ্ঠী দেখতে পাই। তাহলে সিলেবাসে একবারে সিলেবাসকে থ্রু করে প্রশ্ন করা হয়েছে, যেখানে বলছে প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠীর যে শ্রেণীবিভাগ সেটি কে করেছেন? সেটি হচ্ছে অপশন বি, কুলি। কে? কুলি এই শ্রেণীবিভাগ করেছেন। 28-এর প্রশ্ন আমরা দেখলাম। 28-এ বলছে নিম্নলিখিত কোনটি গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য নয়? গৌণ গোষ্ঠীর যে বৈশিষ্ট্য সেটার মধ্যে পড়ছে না। সদস্যপদ বাধ্যতামূলক নয়, বি হচ্ছে আয়তনে বড়, সি হচ্ছে সম্পর্কের ঘনিষ্ঠতা, ডি হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে গঠিত। দেখো গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না, সদস্যপদ বাধ্যতামূলক নয় এটা ঠিক, গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য, আয়তনে বড় এটাও ঠিক, উদ্দেশ্যের ভিত্তিতেই গঠিত হয় এটাও ঠিক, কিন্তু যেটা নয় সম্পর্কের ঘনিষ্ঠতা, এই ধরনের গোষ্ঠীতে কোনো সম্পর্কের ঘনিষ্ঠতা দেখা যায় না। এটা হচ্ছে প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য। তাহলে এটি হচ্ছে এখানে অ্যান্সার দাঁড়ালো
29-এর প্রশ্ন দেখে নেব। পশ্চিমবঙ্গে কবে থেকে 10 শ্রেণীর মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমে ত্রিভাষা সূত্র প্রয়োগ করা হয়? আবারও বিষয়টা বোঝার চেষ্টা করো। পশ্চিমবঙ্গে কবে থেকে 10 শ্রেণীর কথাটা এখানে অবশ্যই ব্যবহার করে, যে 10ম শ্রেণীর মাধ্যমিক শিক্ষার যে পাঠ্যক্রম হয়েছে সেখানে ত্রিভাষা, 3টি ভাষার যে সূত্র সেটা প্রয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। সেটা কোন সালে? 1 জানুয়ারি। সবের ক্ষেত্রে জানুয়ারি 1 দেওয়া হয়েছে, কিন্তু সালটা কত সেটি 1968, 74, 78 না 86? সেটি হচ্ছে 1974। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 30-এর প্রশ্ন আমরা দেখে নেব। 30-এ হচ্ছে ব্যাক টু স্কুল উল্লেখ করেছি, কত সালে কথাটি ব্যবহার করা হয়েছিল? 2003। ব্যাক টু স্কুল শব্দটি কোন কর্মসূচিতে গ্রহণ করা হয়েছিল? সাক্ষরতা মিশন, সর্বশিক্ষা অভিযান, বয়স্ক শিক্ষা কর্মসূচি, নারী শিক্ষা কর্মসূচি। তো ব্যাক টু স্কুল কথাটি যে গ্রহণ করা হয়েছিল সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান কর্মসূচি। নেক্সট আমরা চলে যাব 31-এর প্রশ্ন। 31-এ কি বলছে দেখো। একটি প্রগতিশীল সমাজ 3 ধরনের মানুষের উপর নির্ভর করে: বিদ্বান, আবিষ্কারক, উদ্ভাবক। এটি কে বলেছেন? একটা বলছে যে কোনো দেশের প্রগতিশীল মানে প্রগতিশীল সমাজ 3 ধরনের মানুষের উপরে নির্ভর করে। একটা হচ্ছে বিদ্বান, জ্ঞানী ব্যক্তি, এক হচ্ছে আবিষ্কারক যিনি সৃষ্টি করেন, এক হচ্ছে উদ্ভাবক। এটি কে বলেছেন? অ্যারিস্টটল, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর না হোয়াইটহেড? এটি অপশন ডি, হোয়াইটহেড এই বক্তব্যটি করেছেন। নেক্সট আমরা 32-এর প্রশ্ন দেখে নেব। 32-এ বলছে স্বাধীনতার পর মাধ্যমিক শিক্ষা সম্বন্ধে সর্বপ্রথম কথা বলেন রাধাকৃষ্ণন কমিশন, তারাচাঁদ কমিটি, মুদালিয়ার কমিশন না জাকির হোসেন কমিটি? তো দেখো, স্বাধীনতার পরে আমরা যদি দেখি যে আমাদের কিন্তু এই ক্ষেত্রে অনেকেই যাদের গভীর প্রিপারেশন আছে তারা সঠিক করবে, কিন্তু অনেকেই একটু ভুল করবে এই জন্য, কারণ আমরা মাধ্যমিক শিক্ষা কথাটা শুনলেই মানে স্বাধীনতার পর সেটা মুদালিয়ার কমিশন বলেই ভাবি 1952-53, কিন্তু তারাচাঁদ কমিটি, এই যে কমিটি তারাচাঁদ কমিটি স্বাধীনতার পরে এই কমিটি কিন্তু প্রথম মাধ্যমিক শিক্ষা নিয়ে সর্বপ্রথম কথা বলে। নেক্সট হচ্ছে আমরা চলে যাব 33-এর প্রশ্ন। এখানে বলছে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের শিরোনাম? মানে কোন শিরোনামে কোন কমিশনের শিরোনাম ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, শিক্ষা এবং জাতীয় বিকাশ বাংলায় বললে? হান্টার কমিশন, মুদালিয়া কমিশন, কোঠারি কমিশন না জাতীয় শিক্ষানীতি? তো এটি হচ্ছে আমাদের মনে রাখবে যে কোঠারি কমিশনের শিরোনাম ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। জাতীয় শিক্ষানীতি ছিল এডুকেশন অফ চ্যালেঞ্জ বা চ্যালেঞ্জ অফ এডুকেশন, এরকম এই শিরোনাম ছিল, কিন্তু এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট হচ্ছে কোঠারি কমিশন। আচ্ছা, 34-এর প্রশ্ন। জাতীয় শিক্ষানীতি 1986 কততম শিক্ষা পরিকল্পনার অন্তর্গত? দেখো, আমাদের অনেক একটা বিষয় আমরা জানি যে শিক্ষা পরিকল্পনা প্রথম, শিক্ষা পরিকল্পনা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম করে আমরা দেখতে পাই। তো জাতীয় শিক্ষানীতি 1986 যেটা কোন শিক্ষা পরিকল্পনার মানে মধ্যে পড়ে? সেটা হচ্ছে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। সেটা হচ্ছে সপ্তম যে শিক্ষা পরিকল্পনা তার আন্ডারে আসে 1986 সালে জাতীয় শিক্ষানীতি। নেক্সট আমরা এতে চলে যাব। তোমাদের কাছে অনেকের মনে হচ্ছে যে এগুলো যথেষ্ট আমার প্রিপারেশন আছে বা আমি এগুলো ভালোই পাচ্ছি, আবার অনেকের কাছে এটা মনে হবে যে এগুলো অনেকগুলোই নতুন লাগছে, তাদেরকে আরেকটু প্রিপারেশন দরকার। তো 35-এর দেখো, 35-এর প্রশ্ন হচ্ছে 1968 সালে জাতীয় শিক্ষানীতি কত দফায় ঘোষিত হয়? কত দফাতে তার প্রস্তাবগুলি ঘোষিত হয়? 1968 সালে জাতীয় শিক্ষানীতি, দেখো আমরা 86 কিন্তু মেন জাতীয় শিক্ষানীতি হিসাবে জানি, এতদিন চলে আসছিল 1986 সালে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা। বর্তমানে 2020 পাস হয়েছে, মানে ক্রিকেট নয়, জাতীয় শিক্ষানীতি। কিন্তু 1968-তে জাতীয় শিক্ষানীতি ঘোষণা হয়েছিল, তারপর একটা 78 হয়েছিল, সেইভাবে কিছু হয়নি, তারপরে 1986টাই মেন ছিল। কিন্তু এই 68তে আমরা যে বিষয় দেখবো সেটা হচ্ছে 17টি দফায় এটি হচ্ছে পেশ হয়েছিল। নেক্সট হচ্ছে আমরা 36-এর প্রশ্ন দেখে নেব। নিম্নলিখিত কোন কমিশনের সুপারিশে বলা হয়েছে যে ডিগ্রিতে চাকরি থেকে বিমুক্ত করতে হবে, বা ডিগ্রিকে কথাটাই ঠিক হবে, ডিগ্রিকে চাকরি থেকে বিযুক্ত করতে হবে বা বিমুক্ত বা দূর করতে হবে, বা চাকরি থেকে ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্নকরণ কথাটিও বলা হয়ে থাকে। তো সেটি কোন কমিশনের? রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, জাতীয় শিক্ষানীতি 78 না 86? তো এটি হচ্ছে অপশন ডি। 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল যে ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্নকরণ করতে হবে। নেক্সট আমরা 37-এর প্রশ্ন দেখে নেব। এখানে বলছে 1991 সালে 13ই আগস্ট গঠিত মিত্র কমিশন, যেটিকে আমরা অশোক মিত্র কমিশন বলে থাকি, মিত্র কমিশন কতজন সদস্য নিয়ে গড়ে ওঠে?
তো এই যে মিত্র কমিশন, কত সাল আমি এইভাবে উল্লেখ করেছি যে সাল তাহলে কত, 1991 13ই আগস্ট। কতজন সদস্য নিয়ে, আমি এটা বলতে পারতাম যে মিত্র কমিশনে কতজন সদস্য ছিল, কিন্তু আমি সালটা এবং ডেটটা উল্লেখ করেছি যে যাতে আমার ওই রিলেটেড আরো অনেকগুলো প্রশ্ন জানা যায়। তাহলে আমরা সদস্যটা দেখে নেব। সদস্য সংখ্যা কত বলা হয়েছিল মিত্র কমিশনে ছিল, সেটি হচ্ছে অপশন এ 9। 10 জন সদস্য সংখ্যা কোন কমিশনের ছিল, মুদালিয়ার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন। 14 জন যে সদস্য সংখ্যা, আমি একটু এগুলো আলোচনা করছি যে এই জন্যই, কারণ এই সংখ্যাগুলো কোনো কমিশনের সদস্য সংখ্যা ছিল। 9 হয়ে গেল কি অশোক মিত্র, 10 হচ্ছে রাধাকৃষ্ণন, 14 হচ্ছে ডেলোর কমিশন, 17 কোঠারি কমিশন। আচ্ছা, 38-এর প্রশ্ন আমরা দেখে নেব। সোশ্যাল কন্ট্রাক্ট বইটির লেখক নিম্নলিখিত কোন দার্শনিক? সোশ্যাল কন্ট্রাক্ট বইটির লেখক নিম্নলিখিত কোন দার্শনিক? ডিউ, পেস্তালাসি, ফ্রয়েবেল না রুশো? তো সোশ্যাল কন্ট্রাক্ট যে বই, তার লেখক হলেন রুশো। রুশো ছিলেন চরম প্রকৃতিবাদী দার্শনিক, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক। আচ্ছা, নেক্সট আমরা স্লাইডে চলে যাব। 39-এর প্রশ্ন বলা আছে শিক্ষণ পদ্ধতি হিসাবে সিলেবারিজ এর কথা বলেন কোন শিক্ষাবিদ? শিক্ষণ পদ্ধতি, টিচিং মেথড হিসাবে সিলেবারিজ কথাটি ব্যবহার করেন কোন শিক্ষাবিদ? মানে শেখার বিষয়কে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করার যে বিষয়টি বলা আছে, সেটি কোন শিক্ষাবিদ বলেছেন? ডিউই, পেস্তালাসি, ফ্রয়েবেল, রুশো? সেটি হচ্ছে পেস্তালাসি এই কথাটি বলেন। নেক্সট আমরা 40-এর প্রশ্ন দেখে নেব। 40-এ বলছে উপহার ও বৃত্তির কথা বলা হয়েছে কার শিক্ষা ব্যবস্থা? উপহার ও বৃত্তির কথা, গিফট অ্যান্ড অকুপেশন যেটা বলা হয়েছে, একটা মানে বিষয়টি বলা হয়েছে গিফট অ্যান্ড অকুপেশন, যেটা বলছে উপহার ও বৃত্তি, এটি কার শিক্ষা ব্যবস্থায় বলা হয়েছে? ডিউই, পেস্তালাসি, ফ্রয়েবেল, রুশো? ফ্রয়েবেল যে কিন্ডারগার্টেন পদ্ধতি, তাতে এই কথাটি বলা হয়েছে শিক্ষাদানের পদ্ধতি হিসাবে। নেক্সট আমরা চলে যাব 41-এর প্রশ্ন। 41-এর প্রশ্ন কি বলছে? সুখ তাকে শিক্ষা দেয়, দুঃখ তাকে শিক্ষা দেয়, শাসন নইলেও তাহার চলে না, স্বাধীনতা নইলেও তাহার রক্ষা নেই। এই মন্তব্যটি কার? কত সুন্দর একটি কোড ব্যবহার করা হয়েছে, কোটেশন দেখুন। বলছে সুখ তাকে শিক্ষা দেয়, মানুষকে সুখ যে তাও শিক্ষা দেয়, দুঃখের মধ্যেও মানুষ শিক্ষা লাভ করে, শাসন যদি একটু না থাকে তাহলেও চলে না, আর স্বাধীনতাও যদি না দেয় তাহলেও তার রক্ষা নেই। কত সুন্দর একটি বক্তব্য শিক্ষার ক্ষেত্রে। সেটি কে বলেছেন? বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি? সেটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রকৃতিবাদী দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর, শান্তিনিকেতন 1901। নেক্সট ম্যান মেকিং এডুকেশন, যেটিকে আমরা বাংলায় বলতে পারি মানুষ গড়ার কারিগর বা মানুষ গড়ার শিক্ষা, যেটা আমরা বলতে থাকি মানুষ গড়ার শিক্ষা বা ম্যান মেকিং এডুকেশন। এই মানে কোন নিম্নলিখিত কোন দার্শনিকের শিক্ষা চিন্তা? ডিউ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ না ফ্রয়েবেল? সেটা হচ্ছে বিবেকানন্দের শিক্ষা চিন্তা, ম্যান মেকিং এডুকেশন। ম্যান মেকিং এডুকেশন বিবেকানন্দ। নেক্সট স্লাইড আমরা দেখে নেব 43-এর প্রশ্ন কি বলছে। 43-এর প্রশ্ন বলছে কোন ধরনের পরামর্শদানকে মক্কেল কেন্দ্রিক বলা হয়, যেটিকে ইংলিশে বলে ক্লায়েন্ট সেন্ট্রিক বলা হয়। তো কোন ধরনের পরামর্শদানকে মক্কেল কেন্দ্রিক বলা হয়? প্রত্যক্ষ পরামর্শদান, পরোক্ষ, ঐচ্ছিক না ব্যক্তিগত? তো এটি হচ্ছে, মনে রাখবে, পরোক্ষ পরামর্শ, যেটাকে আমরা বলতে পারি ডাইরেক্ট, নন ডাইরেক্ট। তো পরোক্ষ পরামর্শদানকে মক্কেল কেন্দ্রিক বলা হয়, ক্লায়েন্ট সেন্ট্রিক যেটা বলা হয়। 44-এর প্রশ্ন হচ্ছে কোন মনোবিদ 10 প্রকার গাইডেন্সের কথা বলেছেন? গাইডেন্সের যে ভাগ, নির্দেশনাদানের যে ভাগ, যেমন ধরো আমরা অনেক বিভিন্ন ধরনের যে ভাগ রয়েছে, তার মধ্যে বলছে যে কোন মনোবিদ 10 প্রকার গাইডেন্সের কথা বলেছেন? উইলিয়ামসন, কার্ল রজার্স, থর্ন না ব্রেওয়ার? তো এক্ষেত্রে অ্যান্সার কিন্তু হবে ব্রেওয়ার। কিন্তু এখানে আমি আরো 3টি প্রশ্ন আলোচনা করছি, একটু ধৈর্য ধরো তোমরা। তো দেখো, ব্রেওয়ার বলছে 10 প্রকার গাইডেন্সের কথা, তো তাছাড়াও এখান থেকে কি প্রশ্ন আলোচনা করতে পারি, যেমন উইলিয়ামসন কি না প্রত্যক্ষ পরামর্শদানের মানে প্রবক্তা। আচ্ছা, পরোক্ষ পরামর্শদানের প্রবক্তা কি? কার্ল রজার্স। আর ঐচ্ছিক পরামর্শদানের প্রবক্তাকে থর্ন। তাহলে আমরা এখানে আরো 3টি বিষয় জানলাম। উইলিয়ামসন হচ্ছে প্রত্যক্ষ পরামর্শদানের প্রবক্তা, পরোক্ষ পরামর্শদানের প্রবক্তা হচ্ছে কার্ল রজার্স, আর হচ্ছে ঐচ্ছিক পরামর্শদানের প্রবক্তা হচ্ছে থর্ন। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। আমরা প্রায় অনেক প্রশ্ন আলোচনা করেছি, শেষের দিকে চলে এসেছি। যারা নতুন এখনো পর্যন্ত এই জায়গায় এসছো, যারা পুরনো আমার ভিডিও অনেকেই আমার আছে, অনেকেই রেগুলার ভিডিও দেখে এবং ভিডিওর জন্য আমাকে বলে, তো আমি যেভাবে রেগুলার ভিডিও আপলোড করতে পারছিলাম সেইভাবে পারিনি, আমি তার জন্য দুঃখিত। এই শেষের সময় অনেকেই আমাকে বলেছে, কিন্তু আমি আমার
ভীষণই বলবো না, মানে খুব আমি ব্যস্ত মানুষ নই, কিন্তু একটু এই মুহূর্তে আমি একটু ব্যক্তিগত কিছু কাজের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। তাদের কাছে আমি ভীষণভাবে দুঃখিত। যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকে তারা বলেছে, আমি তাদের কাছে আবারও দুঃখিত। তো যারা নতুন তাদেরকে বলবো যে এই এসএলএসটির উপরে আমার অনেক ভিডিও আছে বিভিন্ন ইউনিট ধরে, তোমরা চাইলে আমি প্লেলিস্টে বা তোমার ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে দেবো। এর আগেও একটি বা দুটি যে সেট রেডি করা হয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে 55টি প্রশ্নের সেট আমি কিছু করেছি, তার লিঙ্ক আমি দিয়ে দেবো। 45-এর প্রশ্ন দেখো, 45-এর প্রশ্ন বলছে যে এ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ বইটি কার লেখা? আমরা এই যে প্রশ্নটি করা হয়েছে এটি মেন্টাল হেলথ হাইজিনের উপরে যে অধ্যায় আছে সেখান থেকে করা হয়েছে। এ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ, ডক্টর ফিলিপ পিনেল, ডক্টর সিগমুন্ড ফ্রয়েড, সি হচ্ছে ক্লিফোর্ড বিয়ার্স, আর হচ্ছে ডি হচ্ছে এডলফ মেয়ার। তো এই যে বইটি দেখো, এই যে মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা, এটা কিন্তু সূচনা ছিল একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভাবে। তো সেটা হচ্ছে এই যে ক্লিফোর্ড বিয়ার্স, এই যে একটি ব্যক্তি, ইনি হসপিটালে চিকিৎসা অবস্থায় ছিল এবং উনি মৃত্যুর জন্য বিল্ডিং থেকে ঝাঁপাতে চেয়েছিলেন। তারপরে উনি কি করেছিলেন, ওনার জীবন কাহিনী নিয়ে একটি হচ্ছে বই লিখেছিলেন, যেটাকেই বলছে দ্য এ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ। তো এটির লেখক হচ্ছে কে না, ক্লিফোর্ড বিয়ার্স। নেক্সট আমরা 46-এর প্রশ্ন দেখব। 46-এর প্রশ্ন বলছে রহিম মানে একজন ব্যক্তি, একজন ছেলে, দুষ্টু ছেলে। তো দেখো একটু আমার ক্লাসে অফলাইন মানে গল্প করা একটু আছে, যে গল্প করা মানে কি, টিচারকে একটু দম নিতে হয়, একটু তোমাদের সঙ্গে কথা বলতে হয়, একটু মোটিভেশন পাওয়া যায় বা একটু রেস্ট হয়ে যায়, কিন্তু এখানে সেই সুযোগ নেই। তো গল্প করবো না মোটেই, অফলাইন হলে নিশ্চয়ই তো আমাদের সাথে অনেক গল্প করে নিতাম একটুক্ষণ। তো আলোচনা করা যাক, আর একবারে তোমাদের টাইম নেব না। 46-এর প্রশ্ন আমরা দেখে নেব। রহিম অন্যের বাগান থেকে আম চুরি করলো, এটি ফ্রয়েডের মনসমীক্ষণ তত্ত্ব অনুযায়ী কোন সত্তার মধ্যে পড়ে? দেখো রহিম একজন শিশু ভাবতে পারো, ব্যক্তি ভাবতে পারো, যে সে কি করলো, অন্যের বাগান থেকে আম চুরি করলো। এটা একটা উদাহরণ এক্সাম্পল। এটি ফ্রয়েডের মনসমীক্ষণ যে তত্ত্ব সেটি অনুযায়ী কোন সত্তার মধ্যে পড়ে? দেখো ফ্রয়েডের মনসমীক্ষণ সত্তাকে যে ভাগগুলি রয়েছে, ইদ ইগো সুপার ইগো, লিবিডো একটা অন্য পারপাস, যে এই যে তিনটে দিক ইদ ইগো সুপার ইগো, তো সেটি হচ্ছে কার আন্ডারে পড়ছে না, ইদ। কারণ ইদ হচ্ছে সমস্ত ধরনের লোভ লালসা কামনা বাসনার প্রতীক। মানে সেটা অন্যায় কাজ হোক, অসামাজিক কাজ হোক, আমি পেয়ে গেলেই খুশি। আমি অন্যকে যদি খুন করেও তৃপ্তি পাই তাহলে সেটা মানে ঈদের কাজ। ঈদ হচ্ছে সমস্ত অসামাজিক কাজে জড়িয়ে দেয়। তো এটা হচ্ছে ঈদ। ইগো হচ্ছে যুক্তিবোধ সম্পন্ন, আর লিবিডো হচ্ছে যেটা আমাদের যৌন শক্তির বলা হয়ে থাকে সেই দিকটি। আচ্ছা নেক্সট হচ্ছে 47-এর প্রশ্ন হচ্ছে কোন ধরনের ব্যাধির ক্ষেত্রে রোগী নিজের মন গড়া একটি জগতে বসবাস করে এবং বাস্তব থেকে নিজেকে সরিয়ে রাখে? মানে এমন একটা রোগীর অবস্থা, কোন ধরনের অবস্থায় রোগী নিজের একটা মন গড়া জগতে, মানে সে তার মনের জগতে বসবাস করে, বাস্তব থেকে নিজেকে সরিয়ে রাখে, মানে বাস্তব জগতে না, নিজের একটা মন গড়া জগতে বসবাস করে, সেটা কোন ধরনের রোগ ব্যাধির মধ্যে পড়ছে? ব্যক্তিত্বের বিশৃঙ্খলা, সিজোফ্রেনিয়া, প্যারানয়েড সিজোফ্রেনিয়া, না ম্যানিক ডিসঅর্ডার? সেটি হচ্ছে কি সিজোফ্রেনিয়া, বি অ্যান্সার হবে এখানে। সিজোফ্রেনিয়া হলে ব্যক্তি কি না, সিজোফ্রেনিয়া শিকার ব্যক্তি কি হবে, নিজের একটা মন গড়া জগতে বসবাস করবে এবং বাস্তব থেকে নিজেকে সরিয়ে রাখবে। 48 আচরণবাদী মনোচিকিৎসা পদ্ধতিতে শিশু আলবার্টের ওপর প্রাচীন অনুবর্তনের পরীক্ষা করার জন্য কোন রঙের ইঁদুর ব্যবহার করা হয়েছিল? কোন জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে? দেখো আচরণবাদী মনোচিকিৎসা যে বিহেভিয়ারিস্টিক থেরাপি আছে, সেখানে শিশু আলবার্ট মানে একজন শিশুর উপরে অরিজিনালি করা হয়েছিল, যে আলবার্ট শিশুর যে ব্যক্তি শিশু তার উপরে পরীক্ষা করা হয়েছিল, প্রাচীন অনুবর্তনের পরীক্ষা। সেক্ষেত্রে ইঁদুর ব্যবহার করেছে, সেই ইঁদুরের রং কি ছিল? সাদা ইঁদুর, হলুদ ইঁদুর, ভয় ধরানোর জন্য নীল ইঁদুর, না ধূসর রঙের? সেটি হচ্ছে সাদা রঙের ইঁদুর ছিল। অপশন এ হচ্ছে 48-এর অ্যান্সার। আমাদের কাছে আর কয়েকটি স্লাইড আছে, আমরা প্রায় শেষের দিকে। তোমরা খেয়াল করেছো যে অনেক রিলেটেড প্রশ্ন আলোচনা আছে, তা না হলে অনেক আগেই আমাদের শেষ হয়ে যেত। 49-এর প্রশ্ন দেখো, সর্বাপেক্ষা প্রথম প্রচারিত গণমাধ্যম নিম্নলিখিত কোনটি? মানে সর্বাপেক্ষা প্রথম প্রচারিত গণমাধ্যম নিম্নলিখিত কোনটি? সংবাদপত্র, রেডিও, চলচ্চিত্র, না চিঠি?
তো এক্ষেত্রে বুঝতে পারছো অনেকেই, কিন্তু চিঠি নিয়েও কনফিউজ হতে পারে অনেকে, কিন্তু চিঠিটা সেভাবে গণমাধ্যম হিসেবে সেভাবে প্রয়োগ করা হয়নি কোথাও। তো এক্ষেত্রে যেটা হচ্ছে সংবাদপত্র, সব থেকে প্রাচীনও বলতে পারি বা সর্বাপেক্ষা প্রথমও বলতে পারি। নেক্সট হচ্ছে 50-এর প্রশ্ন, 7 মাস মিডিয়া এর শ্রেণীবিভাগ, মানে মাস মিডিয়াকে 7টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল, সেটি কত সালে? 1995, 2000, 2005, 2009। সেটি হচ্ছে 2000 সালে 7 মাস মিডিয়ার শ্রেণীবিভাগ হয়েছিল। নেক্সট আমরা চলে যাব 51 প্রশ্ন। 51 প্রশ্ন কি বলছে? শিক্ষার্থীদের পারদর্শিতার মানকে র্যাঙ্ক অনুযায়ী সাজাতে কোন ধরনের স্কেল ব্যবহার করা হয়? শিক্ষার্থীদের পারদর্শিতা, যেমন ধরো একটা ক্লাস 7-এ 30 জন ছাত্র আছে, তাদের যে কোনো একটা অধ্যায় পরীক্ষা নেওয়া হলো, বা ধরো শেষের ফাইনাল পরীক্ষা নেওয়া হলো, তার পারদর্শিতার যে মান, যে কে কত নাম্বার পেয়েছে, সেটা কি র্যাঙ্ক অনুযায়ী সাজানো হচ্ছে, মানে যে বেশি পেয়েছে তার র্যাঙ্ক 1, তারপর কম পেয়েছে 2, এই যে সাজানো হচ্ছে, এটা কোন স্কেলের ভিত্তিতে হয়ে থাকে? নামসূচক, ক্রমসূচক, ব্যাপ্তিসূচক না আনুপাতিক? সেটা হচ্ছে ক্রমসূচক। মানের ক্রমানুসারে সাজানো হচ্ছে ক্রমসূচক। শুধু সংখ্যা দ্বারা প্রকাশ করা হলে নামসূচক। ব্যাপ্তিসূচক মানে একটা থেকে একটা ডিস্টেন্স, মানে দুজন ব্যক্তির পারদর্শিতার মানকে মানে ব্যবধানে দেখা বা পার্থক্যটা দেখা। আর আনুপাতিক হচ্ছে যেটা হচ্ছে দুটো বিষয়ের মধ্যে অনুপাত দেখা। 52 প্রশ্ন দেখে নেব। 52 বলছে গিলফোর্ড রেটিং স্কেলকে কয় ভাগে ভাগ করেছে? দেখো রেটিং স্কেল কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, কি রকম বিষয়টা। রেটিং স্কেল হচ্ছে যখন কোনো ব্যক্তির বৈশিষ্ট্যকে বাহ্যিকভাবে পর্যবেক্ষণের দ্বারা মানে স্কেলে প্রকাশ করা হয়। যেমন ধরো যে তুমি কি মিষ্টি খেতে পছন্দ করো? হ্যাঁ, না, প্রায়, মাঝে মধ্যে, বা পছন্দ করি, এরকম ধরো বিভিন্ন 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট, 9 পয়েন্ট স্কেল ব্যবহার করা হয়। তো গিলফোর্ড রেটিং স্কেলকে কয় ভাগে ভাগ করেছে? সেটি হচ্ছে 3, 5, 7 নয়, সেটি হচ্ছে 5 ভাগে ভাগ করেছেন। নেক্সট আমরা 53 প্রশ্নে চলে এসেছি। বুদ্ধির একক হিসাবে মানসিক বয়স, যেটাকে আমরা মেন্টাল এজ বলি, ব্যবহার করেছেন কোন মনোবিদ? স্টার্ন, বিনে, ভুন্ড না স্পিয়ারম্যান? তো দেখো, যদি স্টার্ন মানে যেটা বলা হয় প্রথম হচ্ছে আইকিউ, যে বুদ্ধাঙ্কের কথা প্রয়োগ করেছিলেন, কিন্তু এই বুদ্ধাঙ্কের যে সূত্র MA/CA, মেন্টাল এজ ডিভাইড বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, তো এটার যে এটার যে আবিষ্কারক বলা হয় সেটা স্টার্ন বলা হচ্ছে, কিন্তু বিনে হচ্ছে মানসিক বয়সের ধারণা দিয়েছিল, অপশন বি। আর ভুন যদি বলি, তিনি হচ্ছে প্রথম লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে কি করেছিলেন না সাইকোলজিক্যাল গবেষণাগার স্থাপন করেছিল ভুন। স্পিয়ারম্যানের তো দ্বীপায়ন তত্ত্ব। আচ্ছা, আমরা 54 প্রশ্নে যাব। 54 প্রশ্ন হচ্ছে MMPI সালটা হচ্ছে 1940, একটি কোন ধরনের অভিক্ষা? MMPI এটা মিনেসোটা যে পার্সোনালিটি, মিনেসোটার যে ব্যক্তিসত্তার অভিক্ষা, আমরা একটা প্রচলিত কথা শুনেছি যে মিনেসোটার, তো এই যে মিনেসোটার অভিক্ষা আমরা বলতে পারি সোজা সাপটা, তো সেটা হচ্ছে বুদ্ধির অভিক্ষা না ব্যক্তিত্বের অভিক্ষা না আগ্রহ অভিক্ষা না প্রবণতার অভিক্ষা? সেটা যে ব্যক্তিত্বের পার্সোনালিটির যে টেস্ট, তার মধ্যে এই অভিক্ষাটা আমরা দেখতে পাই, MMPI। আচ্ছা, নেক্সট আমরা লাস্ট একবারে স্লাইডে চলে এসেছি। তো বিষয় একটু বলে দিই, আর কয়েকদিন মাত্র আছে, তোমরা ভালোভাবে অনেকেই প্রিপারেশন নিয়েছো, তারা একটু রিভাইজ করে নাও। আমি যে কয়েকদিন আছে তার মধ্যে আমি চেষ্টা করব তোমাদের সামনে এরকম ভাবেই প্রতিটি অধ্যায় অনুযায়ী প্র্যাকটিস সেট তুলে ধরা। তো আরেকটি বিষয় আমি বলছি যে MSCর পরে আমি যে বিষয়টি রাখতে চলেছি সেটা হচ্ছে সিলেবাস অনুযায়ী প্রতিটি ইউনিট থেকে আলোচনামূলক ক্লাস, এবং তার পাশাপাশি সেখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলোকে তুলে ধরা। এটা হচ্ছে আমি শুরু করব MSCর পরে, কারণ আমাদের অনেক দিন হয়নি, আমাদের এবার SSC হবে বা আশা করা যাচ্ছে। আবার হবে বললে আমাকে গালাগালি শুরু করে দেবে, কারণ আমরা দেখছি তো অনেক দিন থেকে হবে 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 হবে, এটা শুনতে ভালো লাগছে না, আমাকে কেন গালাগালি করে, হতে পারে, এটাই ঠিক আছে। আচ্ছা, 55 প্রশ্ন আলোচনা করে নিয়ে যাক। আর আরেকটা বিষয় তার সাথে বলে দিই, কারণ তোমরা তো বেরিয়ে যাবে এক্ষুনি, তো যদি তোমাদের কোনো বিষয়ের উপরে যদি একটু আলোচনা করতে হয় অবশ্যই বলবে। আর তার আগে অবশ্যই বলে নেব, যদিও একটু ভালো লাগে এই ভিডিওটি, যদি একটু তোমাদের কোনো উপকার করতে পারি বা উপকারে আসে, অবশ্যই একটা কমেন্ট করবে, ভালো লাগা খারাপ লাগা জানাবে। কোনো জায়গার যদি প্রশ্ন মিস্টেক হয়ে যায় সেটাও অবশ্য কমেন্ট সেকশনে জানাবে। 55 প্রশ্ন আমরা দেখে নেব। 55 হচ্ছে কর্ম চলাকালীন এবং কর্ম সমাপ্তিতে মূল্যায়নের কথা সর্বপ্রথম উল্লেখ করেন কে? কর্ম চলাকালীন ফরমেটিভ এবং সামাটিভ যে ইভ্যালুয়েশন সর্বপ্রথম কে উল্লেখ করেন? বেঞ্জামিন ব্লুম? না, বেঞ্জামিন ব্লুম তো ব্লুম ট্যাক্সোনমি এবং যে মূল্যায়ন ত্রিভুজ, সেটা হচ্ছে বেঞ্জামিন ব্লুম। M
সরিভান, এম সরিভান তিনিও নয়। স্টিভেন্স, এই সরি ভুল বললাম, আচ্ছা ওখানেই তো আনসার রয়েছে। সি স্টিভেন্স, উনি তো নন। আর ডিএ হচ্ছে গিলফোর্ড। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে হচ্ছে এম সরভান হচ্ছে এই কথাটি বলেছিলেন যে কর্ম চলাকালীন এবং কর্ম সমাপ্তিতে যে মূল্যায়ন। কিন্তু স্টিভেন্সের একটা কথা বলেছি, স্টিভেন্স যে 4 প্রকার স্কেল, নামসূচক, ক্রমসূচক, ব্যাপ্তিসূচক এবং আনুপাতিক, এর ভাগ কিন্তু স্টিভেন্স করেছেন, তাই এটিও একটু বলে দিলাম। বেঞ্জামিন ব্লুম হচ্ছে ত্রিমাত্রার যে ত্রিভুজ মূল্যায়নে, সেটা এম সরিভান হচ্ছে কর্ম চলাকালীন এবং কর্মসমাপ্তিতে মূল্যায়নে শ্রেণী করেছেন। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা 55টি প্রশ্ন আলোচনা করলাম ইউনিট ধরে। পরবর্তী আবার ভিডিওতে আমি এইভাবে তোমাদের সামনে প্র্যাকটিস সেট আলোচনা করব। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সার্বিক সাফল্য কামনা করি। থ্যাংক ইউ।